নারায়ণগঞ্জে বের হয়েছে এনসিপির জুলাই পদযাত্রা। মুজিববাদের বিরুদ্ধে লড়াই চলবে, মুন্সিগঞ্জে পথসভায় বললেন নাহিদ। মুজিববাদের বিরুদ্ধে যে লড়াই, যে যুদ্ধ আমরা ঘোষণা করেছি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, এই লড়াই সমাপ্ত না করে আমরা শেষ থামব না। গোপালগঞ্জে কারফিউর সময়সীমা বাড়ল শনিবার সকাল ৬টা পর্যন্ত। সহিংসতায় আহত আরও একজনের মৃত্যু, নিহতদের বাড়িতে শোকের মাতম। আমার সেই সন্তান চলে গেল, সেই সন্তানকে যদি ফেরত দিতে পারো তাহলে আমি যা করতে কো আমি তাই করব। স্বাভাবিক প্রতিদিনের মতোই সে দোকানে বের হয়েছিল, তারে কেন গুলি করা হইল? জুলাই শহীদদের স্মরণে দেশের বিভিন্ন স্থানে বিএনপির মৌন মিছিল, আহতদের সুস্থতা কামনায় দোয়া। যেন আতঙ্কের জনপদ কুমিল্লার আলিয়াড়া। যুবলীগ নেতার বিরুদ্ধে ত্রাসের রাজত্ব করার অভিযোগ, হামলা ভাঙচুরের শিকার অনেকে। মধ্যযুগীয় কায়দায় মানুষকে প্রতিনিয়ত মারতেছে, আমাদেরকে মেরে তারপরে দিয়ে ওরা সবকিছু ভাঙচুর করে ওরা চলে গেছে। টানা বৃষ্টি জলাবদ্ধতায় নোয়াখালীতে নষ্ট হয়েছে ৯,০০০ হেক্টর জমির ফসল। বাড়তি খরচ করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন অনেকে। স্বাগত সবাইকে, আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারাদেশ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাবো নাবিলা সোহার। নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ থেকে বের হয়েছে এনসিপির পদযাত্রা। চাষারা গিয়ে বিজয় স্তম্ভের সামনে অনুষ্ঠিত হবে পথসভা। এর আগে সকালে মুন্সিগঞ্জ শহরে কৃষি ব্যাংকের সামনে পথসভায় অংশ নেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। সেখানে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, হামলা চালিয়ে এনসিপিকে দমন করা যাবে না, মুজিববাদের বিরুদ্ধে লড়াই চলবে। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, গোপালগঞ্জ সন্ত্রাসীদের আস্তানায় পরিণত হয়েছে। শুধু গোপালগঞ্জই নয়, দেশের যেখানে ফ্যাসিবাদ থাকবে ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করা হবে। এরপর শহরের কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ আদায় করেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে, বাংলাদেশের আরো 10টা জায়গায় হামলা চালানো হবে, আমাদেরকে দমন করা যাবে না। মুজিববাদের বিরুদ্ধে যে লড়াই, যে যুদ্ধ আমরা ঘোষণা করেছি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের যে লড়াই আমরা শুরু করেছি, এই লড়াই সমাপ্ত না করে আমরা শেষ থামব না। এনসিপির পদযাত্রার আরো খবরাখবর জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমির হোসেন স্মিথ। এনসিপির পদযাত্রা এখন কোথায় অবস্থান করছে এবং নেতাকর্মীরা এবার কি বলছেন? স্মিথ শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? যে পদযাত্রা কেন্দ্রীয় নেতৃবৃন্দের সমন্বয় সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে এবং এটি ঢাকার নারায়ণগঞ্জের 2 নং রেলগেট অর্থাৎ নিতাইগঞ্জ থেকে শুরু হয়ে পদযাত্রাটি ইতিমধ্যে কিন্তু আপনার শহরের মূল যে শহর ডিআইটি এলাকা চত্বর হয়ে সেটি কিন্তু ইতিমধ্যেই নারায়ণগঞ্জের 2 নং রেলগেট এসেছেন এবং সেখানে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এনসিপির নেতা নাহিদ ইসলাম এবং তাদের যে মুখ্য সচিব সহ যারা আছেন মুখ্য সংগঠক, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু ইতিমধ্যেই এই মিছিলের পদযাত্রার নেতৃত্ব দিচ্ছেন এবং এই পদযাত্রায় কিন্তু ইতিমধ্যেই লোকারণ্য হয়েছে, অর্থাৎ অনেকটা জনতার ঢল নেমে এসেছে কিন্তু এই পদযাত্রায় নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গা থেকে, অর্থাৎ পদযাত্রায় বিভিন্ন এলাকা থেকে ইতিমধ্যে কিন্তু লোকজন এসেছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা বলছেন দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, রাজপথ তারা এই ধরনের স্লোগান দিচ্ছেন। তারা বলছেন যে কোনো পর্যায়ে এই যে পদযাত্রা তাদের চলমান থাকবে এবং এই পদযাত্রা থেকে মুজিববাদের যে দুর্নিবাস সেটি আমরা একটু সরাসরি যেতে চাই নাহিদ ইসলামের কাছে, অর্থাৎ তিনি কি বলেন আমরা একটু দেখতে চাই, জানতে চাই। আমরা একটু বলতে
নারায়ণগঞ্জ থেকে পথসভার সবশেষ জানাচ্ছিলেন স্মিথ, আপনাকে ধন্যবাদ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে গোপালগঞ্জে সংঘর্ষ, হামলা, অগ্নিসংযোগের ঘটনায় সকাল পর্যন্ত ৪৫ জনকে আটক করেছে যৌথ বাহিনী। জেলায় দ্বিতীয় দিনের মতো কারফিউ অব্যাহত রয়েছে। এদিকে গোপালগঞ্জে গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা মোট ৫ জন। টানা ৩৯ ঘন্টা পর শুক্রবার সকাল ১১টা থেকে মাত্র ৩ ঘন্টার জন্য শিথিল করা হয় কারফিউ। এতেই স্বস্তিতে ফিরেন গোপালগঞ্জের মানুষ। এ সময় সেরে নেন নিত্যদিনের প্রয়োজনীয় কাজ, বাজার সদাই। কাটতে শুরু করে উদ্বেগ, উৎকণ্ঠা। কারফিউর টাইমে অবশ্য আমরা একটু মানিয়েই চলি। এখন তো ১২টার থেকে ২টা পর্যন্ত কারফিউ যেহেতু নাই, আমাদের একটু বাজারঘাট করা লাগে, এই জন্য আমরা বাড়ি আসছি। শিথিল হওয়ার জন্য কিছুটা এখন হাট বাজার নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য মানুষ কিছুটা বেরোচ্ছে, তাও ছুটছে। ২টোর আগে তারা ঘরে ফিরবে এই কারণে। আজকে তো যা ২-৪ লোকজন দেখা যাচ্ছে, গাড়ি ঘোড়া চলতেছে। 2 দিন তো গেছে একেবারে করুণ অবস্থা। বেলা ২টায় আবারও শুরু হয় কারফিউ। অলিতে গলিতে বাড়তে থাকে আইন শৃঙ্খলা বাহিনীর টহল। আবারও ঘরে ঢুকে পড়েন সাধারণ মানুষ। আগের রাতে চিরুনি অভিযানে নতুন করে গ্রেফতার করা হয় আরও ২০ জনকে। তবে অযথা হয়রানি না করার অনুরোধ সাধারণ মানুষের। খুব ভোগান্তিতে আছি, গরিব মানুষ, লোন ফোন আছে, এইভাবে চললে তো আমরা বাঁচতে পারবো না। আমরা দিন আনে দিন খাই, আমরা যদি কাজে বিরতি না পারি, তো পয়সা যদি কামাই না করতে, বাজার করবো বা কি দিয়ে, আর খাবো বা কি, আর চলবো বা কেমনি, ফ্যামিলি নিয়ে খুব কষ্টের ভিতরে আছি আমরা। বাড়ির থেকে তো বেরোতে পারতেছে কম, কর্মস্থলে অনেকজন আসতেছে, আবার কারফিউ চলতেছে এটার ভিতরে। ব্যবসা বাণিজ্য আমাকে একেবারে খুবই খারাপ, মানে শিথিল আছে, স্বাভাবিক ভালো আছে পরিস্থিতি, কিন্তু আমাকে লোকজন নাই, কেনা বেচা খুব দাগি নষ্ট হয়ে যাচ্ছে। এদিকে বুধবারের সংঘর্ষ ও হামলার ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে ৭৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪০০ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে সদর থানায়। যারা আপনার ভিডিওতে আছে অনেক ছিল ছোট ছোট বাচ্চা যারা আমাদেরকে আক্রমণ করেছে বা করেছে, তো ওনাদেরকে তো এখন পাওয়া যাচ্ছে না শহরে। আমরা তো চিরুনি অভিযান চালাচ্ছি, প্রত্যেকটা এলাকায় আমরা চিরুনি অভিযান চালাচ্ছি, বিশেষ করে শহর কেন্দ্রিক আমার যে ইসে। তো এখন এটা তো মামলা তো হয়েছে, মামলা নিয়মিত মামলা রুজু হয়েছে। এদিকে বুধবারের সংঘর্ষে গুলিবিদ্ধ রমজান মুন্সির মৃত্যু হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এ নিয়ে এই ঘটনায় প্রাণ গেল ৫ জনের। কারফিউয়ের কারণে এখনো ঘরের বাইরে মানুষের আনাগোনা কম থাকলেও অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে পরিস্থিতি। স্থানীয়রা বলছেন, যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করা হোক। উৎকণ্ঠা কাটিয়ে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে চান তারা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, গোপালগঞ্জ। গোপালগঞ্জে বুধবার এনসিপির পথসভাকে কেন্দ্র করে সহিংসতায় নিহতদের বাড়িতে কান্নার রোল। নিহত সোহেল মোল্লা ও দীপ্ত সাহার পরিবার বলছে, তারা কোনো দলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল না, দুজনই ব্যবসায়ী ছিলেন। ময়নাতদন্ত ছাড়াই নিহতদের মরদেহ দাফন ও সৎকার করা হয়। একটু আগে বাবারে ফোন দাও, মা ফোন দাও, বাবা টোটানে গেছে, বাবা দোকানে গেছে। বড় ছেলে রায়ানের সব আবদার ছিল বাবার কাছেই। বাবা কখন বাড়ি ফিরবে, জড়িয়ে ধরবে বুকে, সেই অপেক্ষায় ছোট্ট শিশুটি। ১.৫ বছর বয়সী নিহানের চোখও খুঁজে ফিরছে বাবাকে। বুধবার গোপালগঞ্জে সহিংসতায় প্রাণ গেছে ব্যবসায়ী সোহেল মোল্লার। স্বজনরা জানায়, হইচই শুনে শহরের কেরামত আলী প্লাজায় দোকান থেকে বের হন তিনি। কিছু দূরে চৌরঙ্গি মোড় এলাকায় গিয়ে দাঁড়ানোর সাথে সাথে গুলিবিদ্ধ হন। একমাত্র সন্তানকে হারিয়ে থামছেই না মা বাবার আহাজারি। পরিবার বলছে, রাজনীতির সাথে জড়িত ছিল না সোহেল। আমার আর কেউ নাই রে। আমার কোনো অভিযোগ নাই। আমার স্বামী সাধারণ মানুষ ছিল, সাধারণ ব্যবসায়ী ছিল, তারে গুলি করা হয়েছে। আমি এতটুকুই যাই সবার কাছে, সেই জন্য জান্নাতবাসী হই। আমার কোনো অভিযোগ নাই। আমার স্বামী সাধারণ মানুষ ছিল, সাধারণ ব্যবসায়ী ছিল, তারে গুলি করা হয়েছে। আমি এতটুকুই যাই সবার কাছে, সেই জন্য জান্নাতবাসী হই। আমার পক্ষে
দীপ্ত সাহার বাড়িতেও কান্নার রোল। তার এমন মৃত্যু কিছুতেই মানতে পারছে না পরিবার। দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে গুলিতে দীপ্ত মারা যান বলে জানান স্বজনরা। বলেন তিনি রাজনীতির সাথে জড়িত ছিলেন না। আমার সোনার মানিক তো ঘরের ছাল, ব্যবসা বাণিজ্য করতো, বাইরে ঘরে থাকতো, কোনো দলের মধ্যে নাই, কোনো কিছুর মধ্যে যুক্ত নাই। কেন আমার এই তুলে নিয়ে কি কারণ? ও তো সাধারণ ব্যবসায়িক ছিল, চন্দ্রমুখী গার্মেন্টসের মালিক। দোকান ঠিকই ওইভাবে আটকায় চলে আসতেছে। যখনই এটা হইল তখন ও দোকান আটকায় চলে আসতেছিল, তো ও তার বুঝতে পারে না যে এরকম গোলাগুলি শুরু হয়ে গেছে। ময়নাতদন্ত ছাড়াই দুজনের মরদেহ দাফন ও সৎকার করা হয়েছে। বুধবার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রায় হামলা চালানো হয়। পরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে সংঘর্ষ হয় আইনশৃঙ্খলা বাহিনীর। জাহিদ হাসান, যমুনা নিউজ। জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে এবং আহতদের সুস্থতা কামনায় দেশের বিভিন্ন স্থানে মৌন মিছিল করেছে বিএনপি। সকালে ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিল বের করেন নেতাকর্মীরা। শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে পোস্ট অফিস মোড়ের সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। জুলাই শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিতের মাধ্যমে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন নেতারা। মৌন মিছিল হয়েছে গাইবান্ধায়। দলীয় কার্যালয় থেকে বের হওয়া মিছিল শহরের প্রধান সড়ক ঘুরে আগের জায়গায় গিয়ে শেষ হয়। পরে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয়। দুপুরে টাঙ্গাইলের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মৌন মিছিল বের করে জেলা বিএনপি। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আগের জায়গায় গিয়ে শেষ হয়। স্মরণ করা হয় জুলাই শহীদদের। এছাড়া মোংলা সহ দেশের বিভিন্ন স্থানেও কেন্দ্রীয় কর্মসূচি পালিত হয়েছে। সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের চূড়ান্ত বিজয় হলেই অভ্যুত্থানের শহীদদের আত্মা শান্তি পাবে, এ মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। সকালে নরসিংদীর চিনিশপুরে জুলাই আন্দোলনে জেলার প্রথম শহীদ তাহমিনের কবরে ফুলের শ্রদ্ধা জানান তিনি। অভিযোগ করেন দেশে এখন পরিকল্পিত ষড়যন্ত্র চলছে। গোপালগঞ্জে হামলা, মিটফোর্ডে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা কোনোটিই বিচ্ছিন্ন ঘটনা নয় এবং বরং সেই পরিকল্পনারই অংশ। শহীদদের রক্তে অর্জিত পরিবেশকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চলছে বলে মন্তব্য করেন তিনি। গোপালগঞ্জের কিছু ঘটনা দেখেছেন, এটা বিচ্ছিন্ন ঘটনা নয়। কদিন আগে দেখেছি আমরা যে একটি ঘটনাকে, ব্যবসায়িক ঘটনাকে কেন্দ্র করে মিটফোর্ডে যে আমরা দেখেছি সোহাগ হত্যাকাণ্ড হয়েছে, সেটাও কিন্তু বিচ্ছিন্ন, অত্যন্ত পরিকল্পিতভাবে একটি ঘটনা ঘটিয়ে এই দেশে এই যে অর্জিত, এই যে শহীদের, এই তাহমিদের রক্তের বিনিময়ে অর্জিত এই মুক্ত পরিবেশকে তারা একটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত হয়েছে। দুই জেলায় সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছেন। এর মধ্যে গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশার 4 আরোহী নিহত হয়েছেন। তাদের মধ্যে 3 জন একই পরিবারের সদস্য। দুপুরে মাওনা কালিয়াকৈর আঞ্চলিক সড়কের বড়চাল এলাকায় দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান মাওনা থেকে 4 জন যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা কালিয়াকৈরে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি কাভার্ড ভ্যান অটোরিকশা ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান জাহিদুল ইসলাম ও তার ছেলে। হাসপাতালে মৃত্যু হয় জাহিদের স্ত্রী সহ অজ্ঞাত একজন। দুর্ঘটনার পর পালিয়ে যায় ঘাতক কাভার্ড ভ্যান চালক। নিহতদের বাড়ি বগুড়ার ধুনটে। এদিকে গাইবান্ধায় ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছে। ট্রাক্টর চালক ও হেলপারকে আটক করা হয়েছে। সুনামগঞ্জে হাওড়ে যাত্রীবাহী নৌকা ডুবে একজন নিহত হয়েছেন। সকালে ধর্মপাশা থেকে অন্তত 30 যাত্রী নিয়ে নেত্রকোনার কলমাকান্দায় যাচ্ছিল নৌকাটি। পথে মধ্যনগরের শালদিঘার হাওড়ে ঢেউয়ের তোড়ে ডুবে যায় নৌকাটি। এ সময় বেশিরভাগ যাত্রী সাঁতরে তীরে ওঠেন, তবে খোঁজ মিলছিল না শামসুন নাহার নামের এক বৃদ্ধার। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শামসুন নাহার কলমাকান্দা উপজেলার বাসিন্দা। আতঙ্কের জনপদ কুমিল্লার নাঙ্গলকোটের আলিয়াড়া গ্রাম। ত্রাসের রাজত্ব গড়ে তোলার অভিযোগ বক্সগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি শেখ ফরিদের বিরুদ্ধে। যুগ যুগ ধরে তার বাহিনীর হামলা, ভাঙচুর, লুটপাটের শিকার অনেকে। আতঙ্কে হয়েছেন বাড়ি ছাড়াও। পুলিশি অভিযানে গ্রেফতার হয়েছে কয়েকজন। যমুনা টিভির এই যাত্রা নাঙ্গলকোটের প্রবাসী অধ্যুষিত একটি গ্রামে, যেখানে চলছে ত্রাসের রাজত্ব, হামলা, ভাঙচুর, নিত্য ঘটনা। আতঙ্কের জনপদ আলিয়ারা এলাকা। বক্সগঞ্জ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য খায়েরা আহমেদের বাড়িতে গিয়ে মিলল তার প্রমাণ। ঘরের ভেতরে বাইরে তাণ্ডবের চিহ্ন।
খায়েরের অভিযোগ, ফুফাতো ভাই শেখ ফরিদের লোকজন গেল 24 জুন ও 13 জুলাই এসব হামলা চালিয়েছে। লুটপাট করা হয়েছে মালামাল। বলে গাছ আঙ্গ গরু আঙ্গ তুই এই কথা কইছি, এরা মারিয়া শুরু করছে। আর স্বাস্থ্য বাইরে বাকি আড়ি ধরি মারি ধরি মাথা টাথা হালাই কিচ্ছু রায় না। আমারে ওই সন্ধ্যে বিয়েছি বেতুয়ানি চুল চাবি ধরিয়ে নি শেখ ফরিদের ছেলে শহীদের ছেলে আশরাফুলে এসআইসও আসছে আমাদের এখানে এই যে তদন্ত করার জন্য। ওনারা যাইয়ে সারে নাই, ওনারা আইসে মার করে ওনাদের যত আছে ওদের লোকজন নিয়ে আইসে আমাদের হামলা করছে। গেল 23 জুন দেশে ফেরেন সৌদি প্রবাসী নূর মোহাম্মদ। তিনিও শেখ ফরিদের লোকজনের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। মামলা করলেও কাটছে না আতঙ্ক। যে এরা এমনভাবে তার সৃষ্টি করতেছে যে মানে মধ্যযুগীয় কায়দায় মানুষকে প্রতিনিয়ত মারতেছে, যারা একটা পুরুষ নেই গ্রামে। স্থানীয়দের দাবি, এসব ঘটনার নেতৃত্বে রয়েছে ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি শেখ ফরিদ, সাথে আছে আরও 3 জন। তারা যুগের পর যুগ ধরে এলাকায় ত্রাসের রাজত্ব গড়ে তুলেছে। ওনার গলায় বিয়ে চুরি ধরছে, চুরি ধরার পরে আমাদের উপরে অনেক নির্যাতন করছে, আমাদেরকে মেরে তারপরে দিয়ে ওরা সবকিছু ভাঙচুর করে ওরা চলে গেছে। তারা 20-25 জন আসছে, এরপরে আরো 5 জন আছে, আসার পর দুম করে আমাদের দরজা সবকিছু ভেঙে ফেলে। বাড়িতে গিয়ে পাওয়া যায়নি অভিযুক্ত ফরিদকে, সারা দেননি টেলিফোনেও। পুলিশের দাবি, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বেশ কয়েকজনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। প্রবাসী অধ্যুষিত এই অশান্ত গ্রামটির শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে কতিপয় দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা সচেতন মহলসহ সাধারণ মানুষের। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। মেয়ের হত্যার ঘটনায় মামলা করেছেন মা। মূল আসামি আর কেউ নয়, খোদ বাবা আমির হোসেন। গ্রেফতারের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন তিনি। পুলিশ জানায়, পরিবারের অমতে বিয়ে এবং বিচ্ছেদের পরও সাবেক স্বামীর সাথে যোগাযোগ রাখার কারণে ক্ষুব্ধ হয়ে মেয়ে আনিতাকে হত্যা করে আমির হোসেন। 2.5 বছরের ছোট্ট শিশু ওহি জানেও না তার মা আর নেই। ঘাতক আর কেউ নয়, তারই নানা। চাঞ্চল্যকর এই ঘটনাটি কুষ্টিয়া ভেড়ামারার। 4 বছর আগে পরিবারের অমতে বিয়ে করেন রামচন্দ্রপুর এলাকার আনিতা ও মুহিন। পারিবারিক কলহের কারণে গেল মাসে হয় বিবাহ বিচ্ছেদ। এরপর নিঃসন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে আসেন আনিতা। তবে যোগাযোগ ছিল প্রাক্তন স্বামীর সাথে। এতেই ক্ষিপ্ত হয়ে মেয়ে আনিতাকে হত্যা করে তার বাবা আমির হোসেন। এটা একটা ব্রেন চাইল দিছে, যেমন 2 দিন পরে কয়েকদিন পরে একটা আপোষনামা জমা দিবে, ওনার স্বামীর উনি বাড়ি করে নিয়ে আসবে। আমার স্ত্রী হত্যা সঠিক বিচার আমি পাবো না। আমার ছেলে যদি ওর সাথে ওর সম্পর্ক ভালোই না থাকতো তাহলে কোনোদিন ওই ছেলে এরকম করে না, এখনো কবরে যাই কান্দে। বিয়ে হয়েছে, এখন 2 দিন পর গ্যাঞ্জাম হয়, ওর ভাত খাবে না, আবার ওরাও করে গ্যাঞ্জাম করে। এই ঘটনায় আনিতার মা নিজেই বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে মামলা করেছেন। বাবার হাতে মেয়ে হত্যার ঘটনায় হতবাক স্থানীয়রা। এরই মধ্যে হত্যা মামলার আসামি আমিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। জামাইয়ের কারণে, আর কোনো কারণ নেই। বাবা আমার অস্বীকারোক্তি দিয়েছে, ওকে ধরা আছে, ধরার পরে অস্বীকারোক্তি। আমরা আমির হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করি। সিআরপিসি 164 ধারা মোতাবেক জবানবন্দি, স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের জন্য আমরা আবেদন করি। সোমবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে আমির হোসেনকে কারাগারে পাঠানো হয়। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া। সকল মসজিদের সভাপতি হতে হবে প্রশাসনিক কর্মকর্তাদের। ইমাম নিয়োগ বা বরখাস্ত হতে হবে সরকারি নীতিমালা অনুযায়ী, জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। দুপুরে খুলনায় বিভাগীয় ইমাম সম্মেলনে অংশ নেন তিনি। এ সময় উপদেষ্টা বলেন, মসজিদ ভিত্তিক কর্মকর্তাদের 2015 সালের পে স্কেল অনুযায়ী বেতন ভাতা দেওয়ার পরিকল্পনা করেছে সরকার। দাবি করেন, ইসলামিক ফাউন্ডেশনের শৃঙ্খলা ফিরেছে, সবকিছু জবাবদিহিতার আওতায় আনা হয়েছে। এরপর নগরীর নূরনগরে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেন উপদেষ্টা। আমরা প্রায় দিন ধর্মের কাজ করছেন, এদের সামান্য বেতন আপনি আটকাই না। ইমাম নিয়োগ, ইমাম বরখাস্ত নীতিমালার ভিতরে থাকতে হবে। মসজিদের সভাপতির ইচ্ছা হলো নামাজ পড়াও,
সভাপতির মন খারাপ হয়ে গেল চলে যাও, এভাবে যেন না হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে শহীদ ফারহান ফায়াজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম ফলক উন্মোচন করা হয়েছে। সকালে বরপা এলাকায় এই নাম ফলক উন্মোচন করেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা। এ সময় তিনি বলেন, আন্দোলনে নিহত শহীদ ফায়াজ গণমানুষের অধিকার রক্ষায় জীবন উৎসর্গ করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাই তার নাম অন্য শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, ত্যাগ ও ন্যায়বোধের অনুপ্রেরণা জাগাবে। পরে শহীদ ফায়াজের স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শহীদদের রক্তের বিনিময়ে বাংলাদেশ নতুন বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে এবং তাদের রক্তের বুক রাখিয়ে বর্তমান দেশ সংস্কারের মাধ্যমে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। জুলাই গণঅভ্যুত্থান দিবস 2025 উপলক্ষে বিভিন্ন জেলায় ম্যারাথন প্রতিযোগিতা হয়েছে। কুমিল্লায় জেলা প্রশাসনের উদ্যোগে ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়। সকালে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম থেকে শুরু করে শহরের কান্দিরপাড়, রাজগঞ্জ, মোগলটুলি, পুলিশ লাইন হয়ে একই স্থানে শেষ হয়। ঝিনাইদহে জেলা প্রশাসকের কার্যালয় থেকে ম্যারাথন দৌড় শুরু করা হয়। অংশ নেন 250 জন স্থানীয় প্রতিযোগী। পরে তারা শহরের সার্কিট হাউস, গীতাঞ্জলি ও হোসনি শহীদ সোহরাওয়ার্দী সড়ক ঘুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এসে পৌঁছায়। জামালপুরেও আয়োজিত হয় ম্যারাথন প্রতিযোগিতা। অংশ নেন গণঅভ্যুত্থানে নিহতদের স্বজন সহ 3 শতাধিক মানুষ। শহরের বিজয় চত্বর থেকে শুরু হয়ে চন্দ্রা লাইট হাইট হাউস মোড় ঘুরে ম্যারাথন শেষ করেন প্রতিযোগীরা। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মানিকগঞ্জেও অনুষ্ঠিত হয়েছে ম্যারাথন প্রতিযোগিতা। সকালে সদরের পালোড়া এলাকা থেকে শুরু করে মানিকগঞ্জ বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে ম্যারাথন শেষ করা হয়। অংশ নেন জাতীয় ফুটবল দলের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা সহ জাতীয় ও স্থানীয় দৌড়বিদরা। এছাড়া ভোলা, নাটোর, নড়াইল সহ বিভিন্ন স্থানে আয়োজন করা হয় ম্যারাথন প্রতিযোগিতার। নারায়ণগঞ্জের হকার্স মার্কেটে আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে অন্তত 30টি দোকান। সকালে শহরের চাষারা এলাকায় সিটি কর্পোরেশনের হকার্স মার্কেটে এই অগ্নিকাণ্ড। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ে আগুন আশপাশের দোকানেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় 2.5 ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস জানিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা যায়নি। টানা বৃষ্টি, জলাবদ্ধতায় নোয়াখালীতে নষ্ট হয়েছে 9,000 হেক্টর জমির আউশ, আমনের বীজতলা ও সবজির ক্ষেত। এ তথ্য জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। ফসল হারিয়ে বিপাকে চাষিরা। বাড়তি খরচ করে অনেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। নানা পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। প্রায় 15 দিন ধরে এমন চিত্র। বৃষ্টির পানিতে তলিয়ে নোয়াখালীর সুবর্ণচরের আউশের ক্ষেত, ডুবে আছে আমনের বীজতলা আর সবজি ক্ষেত। কৃষকরা বলছেন, বাসাবাড়ি, পথঘাট থেকে অনেক আগেই জলাবদ্ধতা কেটে গেছে। তবে বদলায়নি মাঠের চিত্র। দিনের পর দিন ফসলের ক্ষেত ডুবে থাকায় ক্ষতির মুখে তারা। 7 দিন যাওয়া পানি জমা ছিল, যার কারণে ভেন্ডি গাছ, করলা গাছ, ঝিঙ্গা গাছ এগুলো সব মরে গেছে। কি ধান ছিল, এখন তো এগুলা সব নষ্ট হয়ে গেছে। কোনো পানি নিষ্কাশনের জায়গা নেই। পানিটা নিষ্কাশনও না, পানি সরার ব্যবস্থাও না। বৃষ্টি একদিন হলে 15 দিন পানি নামে না। খাল খনন যদি না করে তাহলে আমরা ভবিষ্যতে কৃষি চাষ বদ্ধ হয়ে যাব। ধার দেনা করে অনেকে নতুন করে চাষাবাদের প্রস্তুতি নিচ্ছেন। কেউ কেউ উঁচু জায়গা ভাড়া নিয়ে এরই মধ্যে নেমে পড়েছেন আবাদে। তাতে বাড়ছে খরচ, সাথে বীজ ও চারা সংকট বাড়িয়েছে আরো দুশ্চিন্তা। যদি আবার যদি দেয় তাহলে আমরা আবার যদি কৃষিটা আমরা আবার চাষটা করতে আমরা পারব না। তো আমাদের কোনো ব্যবস্থা নাই। বাজারে বীজের আপনার মূল্য 10 কেজির প্যাকেটে প্রায় 300-350 টাকা আপনার বেড়ে গেছে। হাইসা ছিল 800, এখন এই বীজ কিনতে লাগছে 3000, 3200, 3500, তাও বীজ পাওয়া যাচ্ছে না। স্থানীয় কৃষি বিভাগ বলছে, এরই মধ্যে জেলায় কৃষিতে ক্ষয়ক্ষতি নিরূপণ করা হয়েছে। বীজ তোলার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের উঁচু মাঠ চেয়ে আবেদন করা হয়েছে। বীজ আমরা যে সহযোগিতা দিচ্ছি সহ আমাদের যে টেকনিক্যাল সাপোর্টগুলো আছে, যেমন আমরা বলছি যে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তিগুলো ব্যবহার করতে, বীজতলা উঁচু জায়গাতে স্থাপন করতে, কারণ আগামীতে এই মাসের শেষ দিকেও আরেকটা বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে।
পাশাপাশি কৃষকদের জলবায়ু সহিষ্ণু চাষাবাদের পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। নওগাঁর সাপাহারে জেলা প্রশাসনের আয়োজনে শুরু হয়েছে 2 দিন ব্যাপী ম্যাঙ্গো ফেস্টিভ্যাল। সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সকালে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক। উৎসবে 50টি স্টলে স্থানীয়ভাবে উৎপাদিত হরেক পদের রসালো সুস্বাদু আম ও আমের তৈরি খাবার প্রদর্শন করা হচ্ছে। এছাড়া চাষি, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এটি উত্তরাঞ্চলের প্রথম ম্যাঙ্গো ফেস্টিভ্যাল বলে জানানো হয়। আয়োজকরা বলেন, দেশ বিদেশে নওগাঁর আমের পরিচিতি তুলে ধরার পাশাপাশি চাষিদের উন্নয়নে এই উৎসবের আয়োজন করা হয়েছে। এখানে উৎপাদিত আমের মধ্যে যেটাকে আমরা আমের রাজা বলি, যে কারণে আমের রাজধানী হয়েছে সাপাহার, সেটা হলো আম্রপালির কারণে। আর আম্রপালির পাশাপাশি বাড়িফোর, গরুমতি, হাড়িভাঙ্গা, তারপরে বানানা, আরও বিভিন্ন প্রকারের আম আছে, যে আমগুলো আমরা আসলে ব্যবসায়ী হিসেবে যতটা বাজারজাত করি, বিশেষ করে রূপালিটাকে আমরা বেশি বাজারজাত করে থাকি আর কি। আমরা চাই বিদেশি লোকজনরা আমাদের বাগানগুলো ভিজিট করুক। ভিজিট করলে তারা আমাদের এখানকার যে ম্যাঙ্গো প্রোডাকশনের যে একটা প্রসেস, সায়েন্টিফিক প্রসেস, সেটা তারা জানুক। এগুলোর মাধ্যমে আম চাষিদেরকে আমরা জানাতে চাই যে রপ্তানি করতে গেলে আমাদের কোন কোন জায়গায় বাধা আছে, কোন কোন জায়গায় আমাদের চেইনটাকে আমাদের ভেঙে ফেলতে হবে। উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্রকার অস্কার জয়ী সত্যজিৎ রায়ের পৈতৃক নিবাস কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলায় মৌসুমা এলাকায় অবস্থিত জরাজীর্ণ বাড়িটি সংস্কারের পর বহু বছর ধরে দেখভাল করছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। পর্যটকদের জন্য স্থাপন করা হয়েছে বিশ্রামাগারও। প্রতিদিনই আসেন দর্শনার্থীরা। অস্কার বিজয়ী চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি কিশোরগঞ্জে। কটিয়াদি উপজেলা থেকে মাত্র 7 কিলোমিটার দূরে মসুয়া গ্রামের এই বাড়িটিকে একসময় পূর্ব বাংলার জোড়াসাঁকো নামে অভিহিত করা হতো। পথের পাঁচালীর নির্মাতা কখনো এ পথে আসেননি, তবে সত্যজিৎ রায় বাঙালির ঐতিহ্য ধারণ করে গেছেন জীবন ও কর্মে। ঐতিহাসিক পুরাকীর্তিটির সাথে জড়িয়ে আছে সত্যজিৎ রায়ের পিতামহ উপেন্দ্র কিশোর রায় চৌধুরী এবং পিতা সুকুমার রায়ের শৈশব ও কৈশোর জীবনের বর্ণাঢ্য ইতিহাস স্মৃতি। উপেন্দ্র কিশোর রায় ছিলেন প্রখ্যাত শিশু সাহিত্যিক, চিত্রশিল্পী, বাংলা মুদ্রণ শিল্পের পথিকৃৎ। আর ছড়া সাহিত্যের মুকুটহীন সম্রাট হিসেবে খ্যাত সুকুমার রায়। বাংলা শিল্প সাহিত্যের এই ত্রিরত্নের স্মৃতিধন্য বাড়িটি বহুদিন পড়েছিল অযত্ন অবহেলায়। অর্ধ শতাব্দী ধরে এটি সংরক্ষণ করছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। দেখভালের দায়িত্বে রয়েছে উপজেলা প্রশাসন। জরাজীর্ণ বাড়িটির অস্তিত্ব টিকিয়ে রাখতে গেল বছর পুনরায় সংস্কার করা হয়। সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটা, যেখানে পৈতৃক নিবাস ছিল, এবং আপনারা দেখতে পাচ্ছেন পিছনে যে বিল্ডিংটি রয়েছে, এটি পুনঃসংস্কার করা হয়েছে। এখন এখানে যে সামাজিক সম্প্রীতি, এটা খুবই চমৎকার এবং বহু দর্শনার্থী এটা দেখতে আসে। 1 একর 34 শতাংশ ভূমি আছে, পাশে একটা পুকুর আছে, পুকুরে 1 একর 30 শতাংশ জমি আছে, এবং এখানে একটা রেস্ট হাউস আছে। সম্প্রতি সত্যজিৎ রায়ের পৈতৃক নিবাস ভেঙে ফেলার গুজব ছড়িয়েছে, অথচ ময়মনসিংহে যে পুরাতন বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে সেটির সাথে কিশোরগঞ্জে সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ির কোনো সম্পর্কই নেই। অস্কার যে চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পৈতৃক নিবাস আমাদের কটিয়াদি উপজেলার মসুয়া ইউনিয়ন পর্যটন স্পট হিসেবে এখানে দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসেন। এটা আমাদের সর্বক্ষণ উপজেলা প্রশাসন কর্তৃক তদারকির মাধ্যমে আছে। সবগুলো আমাদের সরকারের আওতাধীনে আছে এবং এখানে অন্য কোনো লোকের দখল বা দখল করার ইচ্ছা, এ ধরনের সবগুলো আমাদের সরকারের আওতাধীনে আছে এবং এখানে অন্য কোনো লোকের দখল বা দখল করার ইচ্ছা, এ ধরনের কোনো ঘটনাও এখানে নেই। 2012 সালে দর্শনার্থীদের সুবিধার্থে বাড়ির পাশে একটি দ্বিতল রেস্ট হাউস নির্মাণ করে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। এর সাথে প্রাচীর ও রাস্তাঘাট সংস্কারে সব মিলিয়ে ব্যয় হয় 59 লাখ টাকা। সাবরিনা লিজা, যমুনা নিউজ।